ওকে, হ্যাঁ, গ্রাফে যেখানে ছিলাম একে নেই। এটা হচ্ছে আর আর এই বরাবর ভি প্রকাশ করছিলাম। তো আমরা জানি ব্যাসার্ধ পর্যন্ত, মনে করো 0 থেকে এই পর্যন্ত ছিল ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ পর্যন্ত সে বিভবের মানটা কনস্ট্যান্ট থাকে, আর এরপর ভি এবং আর প্রপোর্শনাল যেহেতু 1/r, এরা হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হওয়ার কারণে এইখানে আসার পর হচ্ছে কি তোমার ভি এর সাথে আর এর ভ্যালুটা এইভাবে হ্রাস পেতে থাকে। এটা হচ্ছে তোমার ভি ভার্সেস আর গ্রাফ। বইয়ের সাথে মিলাই দেখো ঠিক আঁকছি কিনা আমি। আর যদি এই গ্রাফে আমি ইয়ে করতে চাই, ই ভার্সেস আর দিতে চাই, ই ভার্সেস আর গ্রাফটা আঁকা যায়। আচ্ছা, হ্যাঁ, কেউ কেউ আচ্ছা, সরি, আমি ইয়ে করতে ভুলে গেছিলাম, অ্যাডমিট দিতে ভুলে গেছিলাম। হ্যাঁ, যত ওকে, আমরা এতটুকু পড়ছিলাম, তাহলে তোমরা মনে হয় দেখোই নাই। হ্যাঁ, গ্রাফটা হবে এরকম, এতটুকু পর্যন্ত কনস্ট্যান্ট ভি এর ভ্যালু, আর এরপর হচ্ছে ভি এবং আর যেহেতু ব্যস্তানুপাতিক, সো এটা হবে এরকম করে নিচের দিকে কমতে থাকবে এভাবেই। এটা হচ্ছে ভি ভার্সেস আর গ্রাফ। আর ই এর ক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে, সব মুছে গেল ধরো। এটা হচ্ছে আর, আর এটা যদি ই হয়, আমরা জানি কেন্দ্র থেকে ই এর ভ্যালুটা হচ্ছে 0। তোমার এখানে কেন্দ্রের ভ্যালু হচ্ছে ই এর ভ্যালু 0। আর তারপর হচ্ছে তুমি যদি ই এবং ইটা হচ্ছে আর এর সাথে প্রপোর্শনাল স্কয়ার, 1/r স্কয়ার হিসাবে। সো এইটা কিভাবে হবে? সো এতক্ষণ পর্যন্ত সে এই এইটা হচ্ছে মনে করো ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। এই পর্যন্ত ই এর কোনো ভ্যালুই থাকবে না, ই এর কোনো ভ্যালু থাকবে না। এইখানে গিয়ে মোটামুটি তার একটা ভ্যালু থাকবে। এতটুকু পর্যন্ত সে 0 ছিল, তো এখানে এর আগ পর্যন্ত তার কোনো মানই থাকবে না। আচ্ছা, সমস্যা নাই, বুঝাই দিব। কোন ম্যাথ? আগের পিডিএফ পাশেই আছে, কোয়েশ্চেন 1। আচ্ছা, এইটার পরে বুঝাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে আছে ই এর গ্রাফটা দেখাচ্ছি, ই ভার্সেস আর এর গ্রাফটা। ই ভার্সেস আর এর গ্রাফে এতটুকু পর্যন্ত কোনো ইয়ে থাকবে না, কোনো ভ্যালু থাকবে না। তারপর হচ্ছে তুমি যদি 1/4 কিউ বাই আর স্কয়ার করো, তাহলে এইখানে মোটামুটি হচ্ছে একটা ভ্যালু পাবে। আর তারপর হচ্ছে গ্রাফটা এইখান থেকে কমতে থাকবে, এইখান থেকে গিয়ে কমতে থাকবে। কারণ এরপর হচ্ছে তোমার আর আর যত বেশি হবে, ই এর ভ্যালুটা তত কমতে থাকবে। এইরকম করে গ্রাফটা মেবি। হ্যাঁ, কারণ আর এর আগ পর্যন্ত ইয়েটা কি, ইটা হচ্ছে 0, এর আগ পর্যন্ত ই এর কোনো ভ্যালু ছিল না। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু একটু চেক করি ই ভার্সেস আর এর গ্রাফটা কিরকম লাগতেছে। আচ্ছা, না, ঠিক আছে, যেভাবে দিছি ওইভাবেই তোমরা একটু চেক করে দেখতে পারো বইয়ের সাথে মিলায়া। তো এখানে মেবি আরো কিছু ইয়ে আছে, কেস আছে, যেমন যদি তোমার গোলকটা আহ, আহ, কি বলা হয়, এগুলো এখানে আছে কিনা শিওর না, বইয়ের লাস্টের দিকেও থাকতে পারে। যে দেখবা তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের টপিক কিন্তু এখানে শেষ না, লাস্টের দিকে দেখবা এরকম যদি গোলাকার খোলক হয়, এটা যদি নিরেট বল হয়, মনে করো নিরেট বল, নিরেট বল বলতে বুঝতেছো তো, এটা ভিতরে কিচ্ছু নাই। আর এটা যদি ফাঁপা একটা গোলক হয়, ফাঁপা গোলক মানে বুঝতেছো, ফাঁপা গোলক মানে হচ্ছে কি এটার ভিতরে ফাঁকা কিছু নারিকেলের মতো, এটা হচ্ছে ফাঁপা। আর একটা হচ্ছে খুলক, খুলক মানে কি, খুলক মানে হচ্ছে এটার মধ্যে আরেকটা ছোট গোলক আছে, এরকম সামথিং কিছু। সো তিনটা কেসে তিন রকম বিভব পার্থক্য, তিনটা কেসে তিন রকম তড়িৎ প্রাবল্যের রাশিমালা হয়তো বের করা আছে। সো ওইগুলো হচ্ছে তোমরা একটু নিজেরা দেখে নিবা, কারণ ওইগুলো তেমন ইম্পর্টেন্ট টপিকস না, কিন্তু জানার জন্য দরকার। আর এই চ্যাপ্টারে প্রচুর ম্যাথ আছে, প্রচুর থিওরি আছে, সবকিছু পড়াইতে গেলে অনেক বেশি সময় চলে যাবে, অনেক লেংদি হয়ে যাবে চ্যাপ্টারটা।
সো কিছু পড়া তোমাদের নিজে থেকে করতে হবে এই চ্যাপ্টারে। ওকে, আমি ম্যাক্সিমামই পরীক্ষায় আসার মতো এবং ইম্পর্টেন্ট টপিকস গুলো কভার করবো তো অবশ্যই। আর তারপরে খুঁটিনাটি যে বিষয়গুলো বাকি থাকবে ওইগুলো তোমরা নিজেরা দেখবা। লাস্ট ক্লাসের 1 নাম্বার ম্যাথ বলছো, রাইট? এটা এটা কি? জি ভাইয়া। ওকে, এটা আসলে না বুঝার কি আছে। আহ, দুইটি একই রকমের ক্ষুদ্র ধাতব বলে যথাক্রমে 3 ন্যানোকুলম্ব এবং -12 ন্যানোকুলম্ব আধান আছে। ফার্স্টে তো তুমি স্পর্শ করার পূর্বে বাড়িতে যে বলটা এটা বের করে ফেলছো সহজেই। এটা বের করার কোনো ব্যাপার না। Q1 Q2 দেওয়া আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, আমরা এদেরকে ইয়ে করে ফেলছি। হুম, এদের মধ্যবর্তী যে সূত্রটা জানা আছে সেই সূত্রটা ইউজ করে আমরা এদের মধ্যকার আকর্ষণ বলটা বের করে ফেলছি। কেন এটা আকর্ষণধর্মী বল? একটা চার্জ পজিটিভ একটা চার্জ নেগেটিভ, সো তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, এই জন্য হচ্ছে আকর্ষণধর্মী বল। এখন সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কি, এটা মনে হয় বুঝো নাই, যে স্পর্শ করার পর চার্জ Q1 এবং Q প্রাইম কিভাবে সমান হয়। যদি এদেরকে আমি স্পর্শ করাই, স্পর্শ করার ফলে কি হবে, এটা হচ্ছে 3 কুলম্ব +3, মনে করো তিনটা চার্জ আছে এখানে, আর এখানে আছে -12, -12। সো এদেরকে যদি আমি স্পর্শ করাই তাহলে এরা পরস্পরের মধ্যে চার্জ বিনিময় করবে। পরস্পরের মধ্যে চার্জ বিনিময় করবে কিভাবে? যেহেতু এটা হচ্ছে এখানে +3টা আছে, এই +3টা কি করবে, এখানে থিওরিটিক্যালি বোঝানোর জন্য বুঝাচ্ছি। মনে করো আহ, এখানে 3টা প্লাস, এই একটা প্লাস, এই একটা প্লাস, আর এই একটা প্লাস। আর এখানে মনে করো 12টা মাইনাস আছে, 12টা মাইনাস আঁকতেছি না, 12টা মাইনাস থেকে 3টা মাইনাস নিছি। ঠিক আছে, এই 3টা মাইনাস এই 3টা প্লাসের সাথে ভ্যানিশ হয়ে যাবে, মনে করে ভ্যানিশ হয়ে গেল। তাহলে তো ইএম করার শর্ত মতে তো এইখানে 0 চার্জ আর এখানে -9 চার্জ থাকার কথা, হয়ে যাওয়ার কথা। তার মানে একটা 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 বলে 0 চার্জ, একটা বল 0, আর একটাতে হচ্ছে -9, কারণ এখান থেকে 3টা চার্জ চলে গেছে, তো এখানে -9 থাকবে। -9 থাকা এরকম এরকম থাকার কথা ছিল, কিন্তু আসলে জিনিসটা এরকম হয় না। তখন কি হয়, এই দুইটা চার্জের টোটাল চার্জের পরিমাণ দাঁড়ায়, দুইটা বল মিলে চার্জের পরিমাণ থাকে -9, এবং এই -9 কুলম্ব চার্জকে তারা পরস্পর সমানভাবে ভাগ করে নেয়। তো এই জিনিসটাই হচ্ছে কি, তোমার স্পর্শ করার পর চার্জ দুইটা সমান হয়ে যায় আলটিমেটলি। তুমি যতক্ষণ রাখো না কেন তাড়াতাড়ি নিয়ে সরাই ফেলো, এটা সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। স্পর্শ করার সাথে সাথেই এই চার্জটা দুইটা দুইটা মানে ধাতব বলের চার্জটা সমান হয়ে যায়। সো আলটিমেটলি কি হবে, আমাকে কি করতে হবে, এই আগের যে চার্জ ছিল Q1 এবং Q2 এর যোগফলের এভারেজ দিতে হবে, গড় নিতে হবে, Q1 + Q2 / 2। এখন Q1 টা ছিল তোমার 3 আর Q টা ছিল -12, তো 3 -12, এইখানে প্লাস বলতে আর কি প্লাস ইনটু মাইনাস মাইনাস আসছে আর কি। 3 -12 × 10⁻⁹ / 2, দ্যাট মিনস আসছে তোমার -4.5 × 10⁻⁹ কুলম্ব। সো এখানে থিওরিটিক্যালিও দেখছো যে -9 কুলম্বটাকে দুইটা দুইটা সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছে, একটাতে যাবে তোমার -4.5 আর একটাতে -4.5। এখন হচ্ছে নতুন ভাবে স্পর্শ বল বের করো, মানে বলটা বের করে এদের মধ্যকার বল। এখন দেখো দুইটা চার্জই নেগেটিভ, তার মানে কি দুইটা বলই নেগেটিভ, তার মানে তাদের মধ্যে বিকর্ষণধর্মী বল কাজ করবে। সেকেন্ড ক্ষেত্রে চার্জ দুইটাই সমান হয়ে গেছে। ওকে, বুঝে গেছে? ওকে, আমরা ব্যাক করি। 4 নাম্বার ম্যাথ শেষ 5 শেষ করছি, 6 নাম্বারে নাকি শেষ? হ্যাঁ, প্রথম ম্যাথটা তো দেখছি। লাস্ট ক্লাসেও আমরা তড়িৎ প্রাবল্যের দুই একটা ম্যাথ দেখছিলাম, এক্সাম্পল ওইগুলো কিন্তু আমি করাই নাই। জাস্ট মানে খাতায় পুরোপুরি করা ছিল না, বাট আমি একটু ইয়ে দিছি, বলছিলাম তোমরা নিজেরা করার জন্য। ওইগুলা কিন্তু ইম্পর্টেন্ট, ওই জন্য আর ওইগুলা ওই টাইপের ম্যাথগুলো আমি ইয়েতে দেই নাই, এখানে আর দেই নাই, এক্সাম্পল হিসেবে যেগুলো দিছিলাম। তো এটা খেয়াল করো, 4টি একই মানের তড়িৎ চার্জ একটি বর্গক্ষেত্রের 4 কোণায় স্থাপন করা হলো। যদি প্রতিটি চার্জের মান এত হয়, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত হয়, তবে বর্গক্ষেত্রের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। বর্গক্ষেত্রের মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দু বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তোমার এই কর্ণ দুইটা পরস্পর যে বিন্দু থেকে ছেদ করে সেটাকেই বলা হয় বর্গের মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দু। সো তিনটা কর্নারে তিনটা চার্জ স্থাপন করা হয়েছে, সবগুলা ভ্যালু সমান। তারপরও আমি Q1 Q2 Q3 দিছি একটু বোঝার সুবিধার্থে, খেয়াল করো। সবগুলা চার্জ যেহেতু সমান, তাহলে আমাকে মধ্যবিন্দুতে ইয়ে বের করতে হবে, তড়িৎ প্রাবল্য। So, তড়িৎ প্রাবল্য বের করার ক্ষেত্রে আমরা ফার্স্টে কি ধরে নেই, ধরে নেই যে এখানে একটা +1 কুলম্ব চার্জ আছে।
রাইট? এটা ধরে নেই না +1 কুলম্ব চার্জ আছে। তাহলে এই Q1 টা এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে? Q1 এর এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে E1। E1 টা কোন দিকে কাজ করবে? E1 টা এইটাকে বিকর্ষণ করবে না? সো E1 এর ডিরেকশনটা হবে এইদিকে। একইভাবে Q4 এর ডিরেকশনটা হবে এইদিকে। Q2 এর ডিরেকশনটা হবে এইদিকে। বিকর্ষণ করতেছে। 1 কুলম্ব চার্জ থেকে ওরা বিকর্ষণ করে দিচ্ছে। এইজন্য এইদিকে। Q3 এর ডিরেকশনটা হবে এইদিকে। দ্যাট মিনস এটা এইদিকে ঠেলে দিচ্ছে এটাকে E3। তো একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা চার্জ থেকে কেন্দ্রের দূরত্ব সমান। কিভাবে সমান? যেহেতু এটা বর্গক্ষেত্র, সো এই দূরত্বটা হচ্ছে সমান এবং সেই দূরত্ব হচ্ছে তোমার √2 ডিভাইড বাই 2। এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার √2a, আর এই দূরত্ব হচ্ছে তোমার মানে √2 এর অর্ধেক, দ্যাট মিনস √2a ডিভাইড বাই 2। যেটা আসলো সেটা বের করে রাখলাম। এখন দেখো যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই Q এবং R এর মান সমান, প্রত্যেক ক্ষেত্রেই Q এবং R এর মান সমান, দ্যাট মিনস E1, E2, E3 সবগুলার নিউমেরিক্যাল ভ্যালু সমান কিন্তু ডিরেকশন ভিন্ন। যেমন ধরো এখানে Q, R এর সবগুলার মান সমান, সো আমি যেকোনো একটা মান বের করে দিলেই সবগুলার মান বের করা হয়ে গেল। 1.4 বাই এপসিলন Q বাই R স্কয়ার, এবং মানগুলো বের করার দরকার পড়ে না আসলে। তুমি বের করলা তারপরও 4 × 10⁻⁶ × 1.14 এই যে r টা দূরত্বটা বের করে রাখলাম। যে সবগুলার তড়িৎ প্রাবল্যটা বের করে রাখলাম। এখন চিত্র দেখে খেয়াল করো, এই দেখো E1 টা এবং E4 টা হচ্ছে পরস্পর বিপরীত। তার মানে E1 এইদিকে কাজ করতেছে, E4 এদিকে কাজ করতেছে। E1 এবং E4 ভ্যানিশ করে ফেলবে পরস্পরকে। যেহেতু পরস্পর সমান, এরা এইটাও সমান এইটাও সমান, বিপরীত দিকে, সো এরা পরস্পরকে ভ্যানিশ করে দিবে। E1 এবং E2 এবং E3 ও পরস্পর বিপরীত এবং ভ্যালুও সমান, সো এরা পরস্পরকে ভ্যানিশ করে দিবে। আলটিমেটলি এই কেন্দ্রে হচ্ছে তড়িৎ প্রাবল্যটা হচ্ছে 0। সো এটা এখন ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাইবো? ম্যাথমেটিক্যালি দেখাইবো আমরা চিত্র থেকে দেখতে পাই E1 = -E4 আর E2 -E3। যেহেতু ডিরেকশন ভিন্ন এইজন্য -E3 দেওয়া যায়। সো লব্ধি প্রাবল্য আমরা জানি E1 + E2 + E3 + E4 হওয়ার কথা ছিল। আবার দেখলাম E1 তোমার -E4, E2 -E3। বসায় দাও এগুলাকে, মাইনাস প্লাস মাইনাস প্লাস কাটা গিয়ে লব্ধি প্রাবল্যটা হবে 0। বুঝা গেল? ওকে। তারপর হচ্ছে কি সেম টাইপের ম্যাথ, এখানে হচ্ছে কি তোমার চার্জ গুলো সমান না। এই সেম প্রশ্নটাই কেন্দ্রের প্রাবল্য নির্ণয় করো, কিন্তু হচ্ছে কি প্রশ্নটাতে ডিফারেন্স হচ্ছে আগে যেরকম সবগুলা বিন্দুতে চার্জ সমান ছিল, এখানে কিন্তু সবগুলা কর্নারে চার্জ গুলো সমান না। একটাতে হচ্ছে তোমার এখানে আবার বলে দিছে কোনটাতে কি পরিমাণ চার্জ আছে। এ বি সি ডি কৌণিক বিন্দুতে চার্জ রয়েছে। এখানে বলছে এ তে আছে +q, বি তে আছে -2q, সি তে আছে হ্যাঁ, এতে আছে +q, বি তে আছে -2q, সি তে আছে আবার +2q এবং ডি তে আছে -q। আর চতুর্ভুজ যখন আঁকা হয় তোমরা এটা বাই ডিফল্ট জানো যে এ এবং সি এখানে রাখা হয়, বি এবং ডি পরস্পর বিপরীতে রাখা হয়। নট নেসেসারি যে তুমি এখানে বি দিবা আর এখানে ডি দিবা, এটা না দিলেও চলে। তুমি এইখানে বি দিতে পারো, এখানে ডি দিতে পারো, সমস্যা না। আবার এখানে এ দিতে পারো, এখানে সি দিতে পারো, এখানে এ দিতে পারো, এইটা সমস্যা না। কিন্তু আহ, এখানে এ আর এখানে সি আর এখানে বি এখানে ডি এটা দিও না। ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে তোমার আমাদের যখন ইয়ে করা হয়, চক্রক্রমিক ভাবে প্রকাশ করা হয়, তখন এ এবং সি টাকে পরস্পর কর্নার হিসেবে, বি এবং ডি টাকে পরস্পর কর্নার হিসেবে বাই ডিফল্ট ধরা হয়। এজন্য কি যখন বলে দিবে কোন প্রশ্নে স্পেসিফিক করে দিবে যে এই বিন্দুতে এই চার্জ বসবে, তখন তুমি এ এবং সি কে পরস্পর বিপরীতে রাখবা, বি এবং ডি কে পরস্পর বিপরীতে রাখবা। ঠিক আছে? না হলে ম্যাথে ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো বসাই দিলাম আমি আমার চার্জ গুলাকে। এ তে যেভাবে বলছে এ তে +q, বি তে -2q, সি তে -q এবং আহ ডি তে হচ্ছে +2q। না সরি, সি তে হচ্ছে +2q, সি তে +2q এবং ডি তে -q। এগুলো বসাই দিলাম প্রশ্ন মতে যেরকম দেওয়া আছে। এবং q এর ভ্যালু দেওয়া আছে। q হচ্ছে তোমার 10 × 10⁻⁸ কুলম্ব। আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এখন বলছে এই যে কেন্দ্রতে এর মানটা বের করো। এইটা কিন্তু 0 হবে না, কারণ যেহেতু চার্জ গুলো সমান না, সো 0 হবে না। এখানে 0 একটা জিনিস খেয়াল করি ফার্স্টে। এ বিন্দুস্থ চার্জের জন্য, এ বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে বিভব প্রাবল্য। এ বিন্দুস্থ চার্জের জন্য এটা হচ্ছে একটা প্লাস আধান। প্লাস আধানটা কি করবে? অবশ্যই এটাকে বিকর্ষণ করবে। তার ডিরেকশনটা দেওয়ার কি ঠিক আছে? আমার ইউএন এর ডিরেকশনটা দেওয়া ঠিক আছে। মানে এটা এদিকে ঠেলে দিবে। মানে এই যে এইদিকে যাচ্ছে আরকি। এখানে দেওয়া যায়, ওইখানে দেওয়া একই কথা। সো এই বিন্দুস্থ চার্জের জন্য তোমার প্রাবল্যটা হবে 9 × 10⁹। আমি এর সূত্রটা লিখি নাই, ডিরেক্ট ভ্যালু বসিয়ে দিছি। তোমরা সূত্র লিখবা ফার্স্টে। কিউ বলতে কত? 10 × 10⁻⁸ ডিভাইডেড বাই আর স্কয়ার। হ্যাঁ, আর টাও বের করতে হবে। আর টা হচ্ছে তোমার
আচ্ছা হ্যাঁ, এখানে একটা ভুল করছি, এখানে ডিভাইড বাই 2 দেই নাই, কিন্তু ক্যালকুলেশন ঠিক আছে, 0.035 এটা ঠিক আছে। পি বিন্দুর এ থেকে পি বিন্দুর দূরত্ব, প্রতিটি চার্জ থেকে পি বিন্দুর দূরত্ব হবে √2 ইনটু 0.05 ডিভাইড বাই 2, আগের মতোই আরকি। কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক আরকি। সো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে E1 এর ভ্যালুটা আসবে 7.35 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম্ব। এটার দিক কোন দিকে? এপি বরাবর, রাইট? এপি বরাবর বা পিসি বরাবর, যে কোনো একটা লিখতে পারো। মানে বুঝতেই পারতেছো এইদিকে যাচ্ছে। অনুরূপভাবে ডি বিন্দুস্থ চার্জের জন্য, কেন আমি অনুরূপভাবে ডি বিন্দুস্থ চার্জের জন্য বের করে ফেলাম? দেখো ডি বিন্দুতে হচ্ছে তোমার মাইনাস কিউ আছে। সো ডি বিন্দুস্থ চার্জের জন্য প্রাবল্যের ভ্যালুটা সমান হবে এইটার, এইটার যে ভ্যালু পাইছো, ই2 এর ভ্যালুটাও সেম আসবে, কিন্তু ডিরেকশনটা ভিন্ন হবে। কারণ ডিরেকশনটা ভিন্ন হওয়ার কারণ কি? এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস, আর এখানে একটা হচ্ছে প্রাবল্য নির্ণয় করতে হলে এখানে বাই ডিফল্ট একটা +1 কুলম্ব চার্জ বসায় নিতে হয়। তার মানে কি করতেছে, এই মাইনাস চার্জটা এটার দিকে আকর্ষণ করতেছে একে, রাইট? এই জন্য হচ্ছে ই2 এর ডিরেকশনটা এইখানে দেওয়া আছে। খেয়াল করো, এই জন্যই আমি ই1 টাকে এইখানে দেই নাই, ই1 টাকে এইখানে দেই নাই। আগের আগের চিত্রে কিন্তু ই1 টাকে এইখানে দিছিলাম এবং ই4 টাকে এইখানে দিছিলাম। এই জন্য আরকি এখানে ই1 টাকে দেই নাই। কারণ হচ্ছে যে এইখানে দেখো, এখানে যে এই ই2 টাকে বলতে তোমরা বুঝবে না, আবার বি এর জন্য ই2 এটা বুঝো না। ঠিক আছে? এইজন্য আমি স্পষ্ট করে লিখেছি ডি বিদ্যুৎ চার্জের জন্য ই2 হচ্ছে এইটা। এটা ই2 টা হচ্ছে এইদিকে ডিরেকশনটা। একটু ক্লিয়ার করি। ই2 এর ডিরেকশনটা হচ্ছে এইদিকে। কোন দিকে? পিডি বরাবর। পিডি বরাবর। ঠিক আছে? কারণ ই2 হচ্ছে মাইনাস চার্জ। একইভাবে এই দেখো, এটাও কিন্তু মাইনাস চার্জ বি বিন্দুটার জন্য হচ্ছে কি ই3 দিছি এবং এটা হচ্ছে এইদিকে ডিরেকশন। খেয়াল করতেছো? সো আমরা বি বিন্দুস্থ চার্জের জন্য আবার বের করলাম। বি বিন্দুস্থ চার্জের জন্য তোমার 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এবং চার্জটা হচ্ছে তোমার 2q 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ডিভাইড বাই আর স্কয়ার। ক্যালকুলেশন করলে আসবে 1.47 ইনটু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম্ব। এটার ডিরেকশন হচ্ছে পিবি বরাবর। এই দেখো পিবি বরাবর। তো একইভাবে সি বিন্দুস্থ চার্জের জন্য ভ্যালুটা সমান হবে, কারণ সি বিন্দুস্থতে যেহেতু +2q আধান আছে, কিন্তু এটা ডিরেকশনটা হবে সিপি বরাবর। সিপি বরাবর, দেখতেছো? এই যে সিপি বরাবর। তো এখন দেখো দুইটা ফোর্স পরস্পর বিপরীত, দুইটা এখানে টোটাল চারটা ফোর্স পাইছি বা চারটা তড়িৎ প্রাবল্য পাইছি। ই1 এবং ই4 পরস্পর বিপরীত, ই2 এবং ই3 পরস্পর বিপরীত। সো আমরা ধরলাম ই1 এবং ই4 এর লব্ধি প্রাবল্যটা হচ্ছে ই5, ই5 ইজ ইকুয়াল টু ই4 মাইনাস ই1। কারণ কি? ই4 এর ভ্যালুটা ই1 এর চেয়ে বেশি, এইজন্য ই4 মাইনাস ই1। ই4 হচ্ছে 1.4 ইনটু 47 ইনটু 10 টু দি পাওয়ার 6 আর ই1 টা হচ্ছে তোমার 7.35 ইনটু 10 টু দি পাওয়ার 5। তা কোনটা বেশি? 10 টু দি পাওয়ার 6 বেশি। এইজন্য ই4 টা বড়, ই1 টা ছোট। তাও ই4 মাইনাস ই1 করলে আসবে এটা থেকে এটা মাইনাস করলে আসে 7.35 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম্ব। এটার ডিরেকশন কোন দিকে হবে বলো তো? যেটা হচ্ছে বড় সেটার দিকে ডিরেকশন। তার মানে ই4 বড়। ই4 যেহেতু বড়, তো তার ডিরেকশনটা হবে এইদিকে। ই4 এর দিকে, ই4 এর দিকে, এইদিকে, এইদিকে। এটাকে তুমি সিপিও বলতে পারো, পিএও বলতে পারো। ঠিক আছে? আমি এখানে লিখছি পিএ বরাবর। পিএ বরাবর। ই5 এর ডিরেকশনটা হচ্ছে পি5 বরাবর, পিএ বরাবর। তো একইভাবে ই3 এবং ই2 এর লব্ধি প্রাবল্য বের করো। ই3 টা বড়, ই3 মাইনাস ই2 ক্যালকুলেশন করলে আসবে 7.35 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম্ব। এটা ডিরেকশনটা হচ্ছে ই3 এর দিকে। ই3 এর দিক আগেই বলছি, দেখো ই3 এর দিক পিবি বরাবর। সো এইটার ডিরেকশন হবে এই ই3 এবং ই2 এর লব্ধিরও ডিরেকশন এই পিবি বরাবরই হবে। যে বড় তার দিকেই লব্ধির দিক ডিরেকশন যায়। এখন পিএ ও পিবি বরাবর ক্রিয়াশীল ই5 এবং ই6 দুইটার ভ্যালু সমান। দেখো ই5 নিউমেরিক্যাল ভ্যালু দুইটাই সমান, ই5 এবং ই6 7.35 ইনটু 10 টু দি পাওয়ার 5, 7.35 ইনটু 10 টু দি পাওয়ার 5। সো দুইটা সমান বল, এই দুইটা সমান বল ই5 এবং ই6। নতুন করে আমি এটা কিন্তু চিত্রে নাই। মনে করো এটা হচ্ছে ই6, এটা হচ্ছে ই5। এরা হচ্ছে এপি এই বরাবর ক্রিয়া করতেছে। এদের মধ্যবর্তী কোণটা কত বলো তো? 90 ডিগ্রি। কারণ হচ্ছে কি বর্গের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। সো এটা 90 ডিগ্রি। তাহলে আমরা লব্ধিটা বের করতে পারবো না? ই5 আছে, ই6 আছে। ই5 এবং ই6 এর লব্ধি হবে √ওভার ই5 স্কয়ার প্লাস ই6 স্কয়ার। যেহেতু দুইটা ফোর্সই সমান, তার মানে এদের লব্ধিটা হচ্ছে কি তোমার এদের মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে হচ্ছে এরা এপিবি কোণটাকে, এই এপিবি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে বা সমদ্বিখণ্ডিত করবে। এবং এপিবি এটাকে দিলাম পি সামথিং দিলাম, পিএস নাম দিলাম।
এটা যদি পিএস হয়, লব্ধির ডিরেকশনটা কোন বরাবর? এই পিএস বরাবর। এই পিএসটা কার সমান্তরাল? এই এডি এর সমান্তরাল। এবং লব্ধিটা হবে উপরের দিকে। সো এটাই লিখে দিছি লাস্টে আরেকবার। যে পিএ এবং পিবি বরাবর ক্রিয়াশীল E5 ও E6 মানের সমান দুটি বলের লব্ধি এপিবি কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এডি এর সমান্তরাল দিকে মানে লব্ধির দিকটা হবে এডি এর সমান্তরালে উপরের দিকে। সো লব্ধি এর ভ্যালুটা হবে √5² + C6² ক্যালকুলেশন করো। যেহেতু এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই সূত্রটা লব্ধির এই সূত্রটা অ্যাপ্লাই হবে। ক্যালকুলেশন করলে এদের মধ্যকার লব্ধিটা পাওয়া যাবে 1.04 × 10⁶ নিউটন পার কুলম্ব। ওকে। আচ্ছা, আমি নেক্সট দিন প্র্যাকটিস প্রবলেমে বা আচ্ছা নেক্সট দিন ম্যাথে দিতে পারি, সমস্যা না। এই যে ম্যাথটা দেখতেছো, এরকম একটা ম্যাথ দিতে পারি হয়তো, যে বললাম এখানে 3 কুলম্ব, এখানে 3 কুলম্ব বা এখানে -3 কুলম্ব, যাই হোক একটা চার্জ দিয়ে বললাম যে ডি বিন্দুতে কোনো চার্জ দিব না, ডি বিন্দুতে কোনো চার্জ না দিয়ে বললাম এই ডি বিন্দুতে প্রাবল্য বের করো, তড়িৎ প্রাবল্য বের করো। পারবা না? এইটার জন্য প্রাবল্য বের করবা, এইটার জন্য প্রাবল্য বের করবা, এইটার জন্য প্রাবল্য বের করবা, সবগুলোর জন্য প্রাবল্য বের করবা। তারপর ডিরেকশন একটু বুঝে বুঝে বের করে লব্ধিটা বের করতে পারবা। ঠিক আছে? এই টাইপের ম্যাথ রাখিনি আজকে। এটা দেখছিলাম, টাইম পাইনি এড করার। নেক্সট দিন দিব, না হলে তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেমে দিয়ে দিব। আচ্ছা, লাস্ট ম্যাথ এইটা। এটা সহজ। কোন তড়িতাহিত বস্তুর চার্জের থল ঘনত্ব এত মিটার কুলম্ব সেন্টিমিটার কুলম্ব পার মিটার স্কয়ার হলে বস্তুর সন্নিহিত ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। ডিরেক্ট সূত্র E = σ/ε0। কালকে দেখছিলাম না তল ঘনত্ব এবং তোমার তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্কটা। তো এখান থেকে সিগমা দেওয়া আছে, এপসাইলন এর ভ্যালু তোমাদের মুখস্থ থাকার কথা 8.854 × 10⁻12 হবে। এখানে -12 হবে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ক্যালকুলেশন করে দেখো E এর ভ্যালুটা আসবে 3 × 10⁶ নিউটন পার কুলম্ব। ওকে। সো আজকের ক্লাস এখানেই শেষ। আমি ভাবছিলাম তোমাদের একটা এক্সাম নিব, আমি বলছিলাম এক্সাম নিতে, কিন্তু টাইম পাই নাই। সো আজকে এক্সামটা হচ্ছে না।